আমার নাম হরিপদ। আমার বাড়ি হরিতলা গ্রামে। গ্রামের শেষে নদীর পাড়ে যে ছোট্ট কুঁড়ে ঘরটা আছে বটগাছের নিচে, সেটাই আমার বাড়ি। বাড়ির চাল ফুটো, বর্ষাকালে জল পড়ে আর গরমকালে হাওয়া ঢোকে। চালটা যে মেরামত করাবো তার পয়সাও আমার কাছে নেই, কারণ পড়াশুনো আমি বেশি দিন শিখিনি। যতদিন মা বেঁচে ছিলেন আমাকে কান ধরে পাঠাতেন। মাটাও মারা গেল কলেরায়, আর অমুকও হয়নি। তারপরে শুধু বাবার সঙ্গে মাঠে কাজ করেছি আর খেলা করেছি। বাবাটাও যখন মারা গেল তখন বাবার জন্যে যে আমি একটু বসে কাঁদবো সে কপালও আমার হয়নি। কারণ বাবার শেষ শ্রাদ্ধ শান্তি যে করব তার জন্যও আমার কাছে কোনো পয়সা কড়ি ছিল না। শেষে জমি বাঁধা রেখে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে বাবার শ্রাদ্ধ করেছি। তার 1 বছর পরে বাবার একমাত্র বন্ধু ভূতনাথ কাকা আমার দেখে শুনে বিয়ে দেয় এবং কিছুদিন বাদে আমার একটা ছেলে সন্তান হয়। এই এখন এদের নিয়েই আমার ভাঙা সংসার। বট গাছের গায়ে হেলান দিয়ে এইসব ভাবতে ভাবতে একসময় আমি ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো ভূতনাথ কাকার ডাকে। হরি, হরি, কি রে, ঘুমালি নাকি? হ্যাঁ, ও কাকা তুমি? কি রে, এখানে এভাবে পড়ে আছিস কেন? না, ওই আর কি, এখানে ওই একটু চোখ লেগে গেছিল। তার ঘরে গিয়ে ঘুমাতে পারিস তো, এখানে ঘুমাচ্ছিস কেন? বৌমার সাথে কি গন্ডগোল হয়েছে? না না, তেমন কিছু নয়, এমনি। তা তুমি কোথার থেকে এখন এই ভরা দুপুরে কোথার থেকে আসছো? ওই একটু জেলে পাড়ায় গেছিলাম, বুঝলি? জেলে পাড়ায় কি করতে গেছিলে? এ আছে কোনো এক, সে তোর শুনতে হবে না। যা ঘরে গিয়ে ঘুমা। না না, আমি ঘুমাবো না, এমনি আর কি। ও, তাহলে চল আমার সঙ্গে একটু আমার বাড়ি চল তো, কাজ আছে কোনো? না, কাজ তো নেই, কেন, কি হয়েছে? ওই একটা গরুর জন্য নাদা কিনেছিলাম, সে নাদা যে একটু গোয়াল ঘরে তুলবো, তো কোনো লোকই পাচ্ছি না সাহায্য করার জন্যে। চল তো, একটু তুলে দিবি। ঠিক আছে, চলো। চল। তা কাকা, এই জেলে পাড়ায় কি কোনো ভুতুড়ে ফুতুড়ে ব্যাপার নাকি? ভূতের ওজাকে আর কি কারণে ডাকতে পারে, হ্যাঁ? আর কোনো কারণ কি তুই জানিস? না না, সে তুমি তুমি ওরকম করো কেন বলো তো? তা কি ঘটনাটা কি একটু বলো না দেখি শুনি। আরে ঘটনা আবার কি? কোনো ঘটনা নেই, এমনি কাজে যেতে পারি না বাপু। চল না তাড়াতাড়ি, হাট পা চালা। আরে সে তো যাচ্ছি, তা একটু শোনো না দেখে, একটু বলো না, একটু শুনি। কেন তুমি একটু বলো বলো, একটু 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 বলো, একটু বলো, একটু একটু। আচ্ছা ঠিক আছে, তুই আগে চল, আমার কাজটা করে দে, তারপরে ভেবে দেখবো। আবার ভাবা ভাবির এতে কি আছে? আরে কি করলে তুমি, সেটা একটু শোনাবা। তা তুমি এমন করছো না, তুমি একদম, মানে আর কি বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, চল দেখি তারপরে। বাপ রে বাপ। তো কই তোমার সে নাদা কই? দাঁড়া, আমি ঝোলাটা আগে দাওয়ায় রেখে আসি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা। ওই দেখ, ওই বস্তার নিচে রাখা আছে, বস্তাটা সরা। আচ্ছা, ইয়ে কি, ইয়ে তো ভাঙা নাদা, ইয়ে আবার কোথার থেকে কিনে এনেছো তুমি? আরে অত প্রশ্ন কিসের রে বাপু তোর? হ্যাঁ, অত প্রশ্ন কিসের? তুলে দিতে বলছি, তুলে দিলে দে, না দিলে না দে। অত প্রশ্ন জবাব আমি তোকে দিতে পারবো না। তা ও ঠিক আছে বাবা, তুমি না কাকা। ঠিক আছে, ধরো ধরো ধরো, ধরো ধরো বাবা। উফ, কি ভাঙা নাদা, তাও কি বলতো, ধরো ধরো। আরে দাঁড়া,
দা- ও, এইখানে ডান দিকে ডান দিকে। আরে হ্যাঁ, ডান দিকে নাও নাও। আচ্ছা, এখানে রাখি। হ্যাঁ, রাখো 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 রাখো। বাবা বাবা, মাজা ব্যথা হয়ে গেল আমার। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, বসি। কোথায় বসবা? জানো কি হলো তোর আবার? আরে গল্প বলবার তো বললে তুমি, গল্পটা শুনতে তো একটু মজাই লাগবে। চলো চলো তাড়াতাড়ি চলো। গল্প? কিসের গল্প? এর মধ্যে আস্তে আস্তে ভুলে গেলে? ও, ওই ছেলেপাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গল্প তো আর কিছু না বাপু। একজন ভালো মানুষ মারা গেছে, তার আত্মা তৃপ্তি হচ্ছিল না, তাই তার আত্মাকে তৃপ্তি করে তাকে মুক্ত করার ব্যবস্থা করে এলাম। এই হলো ঘটনা। এত ছোট ঘটনা এরকম ভাবে ভালো হয় না? পুরো 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 প্রথম থেকে বলো না, কি হলো প্রথম থেকে বলো না। সকালে উঠে শুনি কেউ একজন বাইরে থেকে আমাকে খুড়ো সম্বোধন করে ডাক দিচ্ছে। তো আমি বাইরে গিয়ে দেখি তিনজন অজানা ব্যক্তি, দুজন দাঁড়িয়ে আছে, একজন মাটিতে শুয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, কারা হে বাপু তোমরা, আর উনি ওরকম মাটিতে শুয়েও বা আছে কেন? তারা আমাকে বলল, খুড়ো, একে কালকে রাতে সাপে কাটেছে। তাই শুনে সাপে কাটলে যা আমি করে থাকি সেইগুলোই করলাম। তারপরে যখন সব আমার কাজ শেষ হলো, তখন দেখি দুজন ভ্যান থেকে নামছে। তারপরে তারা আমার দিকে এগিয়ে এসে বলল যে এখানে ভূতনাথ তরফদার কে আছে। ভূতনাথ তরফদারের নাম শুনে সবাই আমার দিকেই তাকালো। তো তারা বলল, খুড়োমশাই, আপনার সঙ্গে একটু গোপনীয় কথা আছে। তো আমি বাকি জনদেরকে, তখন আমার সব কাজ হয়েই গেছিল, তাদেরকে বিদায় দিয়ে বাকি দুজনকে নিয়ে আমি দাওয়ায় এসে বসলাম। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলো তোমাদের কি গোপন কথা, আর তোমরা কোথা থেকেই বা আসছো? সে বলল, খুড়োমশাই, আপনার কাছে কোনো ভনিতা করব না। আপনার নাম আমি অনেকবার শুনেছি। দেখুন, আমার নাম বলরাম ঘোষ। আমার বাবার নাম শশধর ঘোষ, গ্রাম জেলেপাড়া। আমার বাবা মারা গেছে আজ 2 সপ্তাহ হয়েছে। কিন্তু বাবার কাজ আমরা সব নিয়ম মেনেই করেছি, সঠিকভাবেই করেছি, এটা আমাদের বিশ্বাস। কিন্তু কিন্তু থামলে কেন? কিন্তু দাদামশাই, সব ঠিকঠাকভাবে করার পরেও মনে হচ্ছে আমার বাবা মুক্তি পায়নি। গ্রামে নানা ধরনের অঘটন ঘটছে, আর কেন জানি না তার দোষ আমার বাবার উপরেই এসে পড়ছে। ছেলে হয়ে যে বাবার সম্বন্ধে এই সব কথা আমাকে শুনতে হবে, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। তাই আপনি যদি একবার আমাদের গ্রামে এসে সঠিকটা নির্বাচন করে দেন, তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তাকে বললাম, কি ধরনের অঘটন? কেউ বলছে বাবাকে দেখেছে মুরগি চুরি করে খেতে, আবার কেউ বলছে বাবার মুন্ডু কাটা দেহ নাকি আমাদের খালপাড়ে দেখেছে। তখনই আমি ঠিক করলাম যে আমি এদের সঙ্গে জেলে পাড়ায় যাব, আর কি হচ্ছে সেটাকে নির্বাচন করব। যথারীতি আমি তখনই তাদের সঙ্গে জেলে পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জেলে পাড়ায় যখন ঢুকলাম, তখন দেখি আমাকে অনেকেই চিনতে পেরে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পিছু নিয়েছে। তো গ্রামের মধ্যে যেটা হয়, পুরো একটা ভিড় আমাদের পেছন পেছন তাদের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছালো। বাড়িতে যখন আমি প্রথম পা রাখলাম,
তখন আমার মনের মধ্যে ডাকতে শুরু করলো, কারণ আমি তখনই বুঝতে পেরেছি যে এই বাড়িতে কোনো একটা অঘটন ঘটেছে কিংবা ঘটতে চলেছে। কারণ এই সমস্ত ঘটার আগেই আমি যদি সেখানে সশরীরে থাকি, আমি আগে থেকেই সব বুঝতে পারি। বাড়িতে যখন পৌঁছালাম, সবার মুখ থেকে সব কিছু শোনার পরে আমি বুঝতে পারলাম যে এদের এখন সামনে প্রচুর বিপদ। এই বিপদ থেকে কাটার একমাত্র উপায়, আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে তার বাবা শেষবারের মতো নিঃশ্বাস নিয়েছে। তখনই আমি বলরামকে বললাম, বলরাম, তোমার বাবা যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। কিন্তু খুড়োমশাই, সেটা তো মাঠের মধ্যে। হ্যাঁ, তো ঠিক আছে, আমাকে তুমি মাঠের মধ্যেই নিয়ে চলো, যেখানে তোমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মনে রাখবে, সেই জায়গাতেই আমাকে নিয়ে যাবে। মাঠের মাঝে যখন পৌঁছালাম, তখন সন্ধে নামবো করছে। আমি বলরামকে বললাম, যাও, বাড়ি চলে যাও। কাল সকাল 7টার মধ্যে আমি তোমার বাড়ির উঠানে গিয়ে তোমাকে ডাক দেবো। তার আগে যেন এখানে কোনো মানুষ না আসে, এটার পুরোপুরি দায়িত্ব তোমার। কিন্তু খুড়োমশাই, আপনি সারা রাত এখানে একা একা থাকবেন কি করে? তাছাড়া গ্রাম বাংলায় অনেক জীবজন্তুও আছে, তাদের কথাও কি আপনি একবার ভেবে দেখেছেন? ওসব তোমাকে ভাবতে হবে না। যাও, তুমি ফিরে যাও, আর দেখো কেউ যেন ওইদিকে না আসে। তাকে বিদায় করার পর আমি সেই জায়গাটাতেই বসলাম যেখানে বলরামের বাবার মৃত্যু হয়েছে। জায়গাটাকে শোধন করে আমার ঝোলা থেকে সব জিনিসপত্র বার করে নিয়ে বসলাম। রাত যখন মাঝামাঝি হয়েছে, তখন আমি ধুনি জেলে বলরামের বাবাকে আহ্বান জানাতে রাখলাম। কারণ সে যদি সত্যি সত্যি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে থাকে, তাহলে আমার ডাকে তাকে সাড়া দিতে হবেই। অনেকক্ষণ ধরেই আমার কার্যকলাপ চালানোর পরেও কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে আমি মন্ত্র জপ বন্ধ করতে যাচ্ছি, তখনই কেউ যেন আমাকে অনেক দূর থেকে ডাকছে। আমি শুনতে পেয়েও যেন পাচ্ছি না। খুড়োমশাই, ও খুড়োমশাই। শব্দটা যেন আস্তে আস্তে আমার কাছের দিকে আসছে। খুড়োমশাই, ও খুড়োমশাই। কে 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 তুমি? কে তুমি? আমার নাম শশধর ঘোষ। আপনি আমার ছেলের কথা শুনে এখানে যে কাজটা করতে এসেছেন, সেটা দয়া করে করবেন না। কারণ আমি আর কাউকে ক্ষতি করতে চাই না, শুধুমাত্র একজনকেই আমি ক্ষতি করতে চাই। আমি একটুও ভয় না পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাকে ক্ষতি করতে চাও? কেনই বা ক্ষতি করতে চাও? আর তুমি এভাবে মুক্তি না পেয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার কি মুক্তি হয়নি? মুক্তি হতে তোমার কোনো বাধা রয়েছে? মুক্তি আমি নিজেই নেইনি, নয়তো মুক্তি আমার অনেক দিন আগেই হয়েছে। তো আমি শুধু একজনকেই ক্ষতি করতে চাই, সে হচ্ছে আমার নিজের বউ। ওই মাগের জন্যেই আমার মৃত্যু হয়েছে। মাগের প্রচুর রস,
ও সেই জন্যেই ওকে আমি মারব। যেদিন আমি আমার বউকে শেষ করতে পারবো সেদিনই আমার মুক্তি হবে, এর আগে নয়। গুরু মশাই, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমাকে অযথা আর কষ্ট দেবেন না। আপনার কাছে অনুরোধ, আপনি এসব বন্ধ করে এখান থেকে চলে যান। দেখো শশুধর, তোমার ছেলে আমাকে এখানে এনেছে তোমার যাতে মুক্তি হয় সেই ব্যবস্থা করার জন্যে। তুমি যদি আমাকে সব ঘটনা খুলে না বলো তাহলে আমি নির্বাচন করে উঠতে পারবো না যে আমার সঠিক কী করা উচিত। তো তুমি যদি সব কিছু আমাকে খুলে বলো তাহলে আমার নির্বাচন করতে খুবই সুবিধা হয়। গুরু মশাই, আপনি কি জানেন আমি এত কষ্ট ভোগ করেও এখানে আছি কারণ আমার ওই ছেলের কারণেই। আমি যদি এখান থেকে চলে যাই ওই মাগি সব সম্পত্তি নিজে নিয়ে আমার ছেলেকে রাস্তায় বসিয়ে কারো না কারো হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমার ছেলেটার অবস্থা কী হবে আপনি বুঝতে পারছেন? আমি তখন অল্প অল্প বুঝতে পেরেছি যে শশধরের বউয়ের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, আর হয়তো সেই কারণেই শশধর মারা গেছে। তো তার কাছ থেকে আরও কিছু জানার জন্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, শশধর, তুমি যদি আমাকে একটু তোমার ঘটনাগুলো একটু খুলে বলো তাহলে আমি সঠিকভাবে নির্বাচন করতে পারি যে আমার এরপরে কি করা উচিত। কারণ কাল সকালেই তোমার ছেলেকে আমার জবাব দিতে হবে যে আমি সারা রাত কি করেছি। তারপরে অনেকক্ষণ শশধর কোনো উত্তর দিল না। তো আমি বারবার শশধরকে জিজ্ঞাসা করলাম, শশধর, তুমি আমার ঘটনাগুলো বলো। শশধর, তুমি কি আছো? শশধর। কিছুক্ষণ পর শশধর উত্তর দিল, গুরু মশাই, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আপনি আমার ঘটনা শুনতে চাইছেন, তবে শুনুন। বিয়ের আগে থেকেই মাকের স্বভাব চরিত্র খারাপ ছিল। বিয়ের আগে নাকি দুবার অন্য লোকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। সেই সব কথা আমার আগে জানা ছিল না। বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ যদি আসে তাদের সঙ্গে কথা বলে তাদের সোহাগ করার জন্যে ঘরে নিয়ে তার সোহাগের আশা পূরণ করেছে। এই নিয়ে আমি অনেক লোকের কাছে অনেক রকম কটু কথা শুনেছি এবং আর শুনে না পেরে আমি অনেকবার তাকে অনেক গালমন্দ করেছি। তাও যদি মাঘির কোনো দিন শিক্ষা হয়, আমি তাকে যত বকেছি মাঘি আরো বেশি করে তার সোহাগ মিটিয়েছে। তারপর যখন ছেলেটা এলো তখন তাকে ঘরে রেখে বাইরে বেরিয়ে গেছে। আমার বাড়িতে থাকাকালীনও 4 জনের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আবার আমি ধরে ধরে বাড়ি এনেছি, কারণ ছেলেটাকে দেখবে কে? আমি যদি বাড়িতে না থাকি, ধরুন আমি গোয়ালে গিয়েছি, তখন ছেলেটাকে দেখবে কে? এই ভেবে আমি তাকে সব সব কষ্ট সহ্য করেও ক্ষমা করেছি। সব কষ্ট নিজের বুকে চেপে রেখে আমি একমাত্র মদকে বেছে নিয়েছি সব ভুলে থাকার জন্যে। মদকে মাথায় বিষ পাতার বোঝা তুলে নিয়ে সরু হাল দিয়ে হাঁটতে গিয়ে আমার মৃত্যু ঘটে। তারপর থেকেই মাঘের আরো বেশি বাড় বেড়েছে। আমি উপর থেকে সব কিছুই দেখতে পেয়েছি।
মাগিকে শিক্ষা দেওয়ার জন্য আর একটু ভয় পাওয়ানোর জন্য আমি মরা মুরগির কার ছিঁড়ে নিয়ে তার গায়ের উপর ফেলেছি। আর একদিন ভয় দেখানোর জন্য আমার মুন্ডুটা হাতে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়েছি। তাহলে বাকিরা যেগুলো দেখেছে সেগুলো সত্যি, তবে তুমি অন্যকে নয়, শুধুমাত্র তোমার বউকেই ভয় দেখানোর জন্য এইগুলো করেছো। হ্যাঁ গুরু মশাই, আমি আর কাউকেই ভয় দেখাতে চাই না, শুধুমাত্র আমার বউকেই সাহায্য করার জন্যেই আমি এইগুলো করেছি। শোনো শশধর, আমার কিন্তু মনে হচ্ছে না যে তুমি এই কার্যকলাপ করে তোমার বউকে তুমি শিক্ষা দিতে পারবে। অতএব তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় তোমার মুক্তি নিয়ে নেওয়া উচিত। আর তোমার এই কার্যকলাপের জন্যে পাড়ার লোকজনের মুখে তোমার ছেলে তোমার নামে অনেক বদনামই শুনছে। আরও অনেকভাবে বোঝানোর পর শেষে শশধর তার মুক্তির জন্য রাজি হয়, কিন্তু সে আমাকে দুটো শর্ত দেয়। প্রথম শর্ত হলো তার যা সম্পত্তি আছে সেই সব সম্পত্তি যেন তার ছেলে পায়, আর তার দ্বিতীয় শর্তটি হলো তার বউ তার সংসার থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। আমি তখন সেই মতোভাবেই তাকে আশ্বাস দিয়ে তার মুক্তির জন্য কামনা করি। তখন শশধরের কাছ থেকে আজ্ঞা নিয়ে আমি তার মুক্তির জন্য যা যা করণীয় সেই কাজই করলাম। পূব দিকে যখন ভোরের আলো ফুটেছে তখন আমি সব কাজ সম্পন্ন করে বাড়ির দিকে ফিরলাম। বাড়ি ফিরে দেখি বলরাম উঠোনে আমার জন্য অপেক্ষা করছে। আমি তাকে বললাম, বলরাম, তোমার বাবার মুক্তির কাজ আমি সম্পন্ন করেছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত জেগে বসে আছো আমার জন্যে। তখন সে আমাকে জানালো, হ্যাঁ, আমি সারা রাত ঘুমোতে পারিনি চিন্তায়। আপনার পথ চেয়ে আমি বসে আছি। আপনি কখন আসবেন আর আমাকে শুভ সংবাদটি দেবেন। আমার বাবা যে মৃত্যুর পরেও এখনও মুক্তি পাচ্ছে না, তার জন্য আমারও ঠিক রাতে ঘুম আসছে না, আমিও ঠিক শান্তিতে ঘুমাতে পারছি না। শশধরের দেওয়া প্রতিশ্রুতি আমি তখন বলরামকে জানালাম। বলরাম এক কথায় সব শর্ত মেনে নিল এবং সে বলল, কাল রাত থেকেই মাকে আর দেখা যাচ্ছে না বাড়িতে। সব জায়গাতেই আমরা খুঁজে বেরিয়েছি, কিন্তু মাকে আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমি বুঝলাম যে শশধরের বউ সব কিছু বিবেচনা করে হয়তো সে বাড়ি থেকে পালিয়েছে। যাই হোক, ভালোই হলো একদিক থেকে, কিন্তু শশধর চাইছে না যে তার বউ তার পরিবারের মধ্যে থাকুক। অতএব সব কিছু বলে বাড়িতে সস্তায়ন করে এবং শান্তি জল ছিটিয়ে আমি তখন বাড়ির দিকে ফিরলাম। এই হলো পুরো ঘটনা। এখন তুমি বুঝতে পারছো আমি জেলেপাড়ায় কেন গেছিলাম। কাকা, এবার আমি বুঝতে পারছি। যাই হোক, এখন একজন আত্মা যদি সত্যি সত্যি শান্তি পায় আর সে যদি মুক্তি পেয়ে যায় তাহলে তো ভালোই কথা। ঠিক আছে, তা তুমি যে এই কথাগুলো বললে, কথাগুলো সত্যি তো কাকা? কি? বাড়ি যাও, তোমাকে আর যদি কোনো দিন আমি কোনো ঘটনা বলেছি, যাও বাড়ি যাও।